আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করবার লক্ষ্যে গত বছরের মে মাসে ইনুজ গং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তখন তারা বলে বেড়াতো যে আওয়ামী লীগ আর জীবনেও ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতির সমাধি রচিত হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় কি তাই মনে হয়? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কি প্রকাশ্য আওয়ামী লীগের চাইতেও বেশি শক্তিশালী? আজকে এই বিষয়টি নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে ফলাফল আশা করেছিল ইউনূস গং এবং পরবর্তীতে বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারও ইউনূসের সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল রেখেছে এবং যার মধ্য দিয়ে তারা ধারণা করেছিল আওয়ামী লীগের রাজনীতি শেষ। আওয়ামী লীগ এর আগে একাধিকবার নিষিদ্ধ হয়েছে, আর প্রতিপক্ষ এই বিএনপি বলেন, জামাত বলেন, অনেকেই বহুবার বলেছে আওয়ামী লীগের রাজনীতি শেষ। কিন্তু আওয়ামী লীগ যেন ফিনিক্স পাখি, প্রতিবার সে ঘুরে দাঁড়িয়েছে, ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছে। তো আজকে আপনাদের সামনে যখন কথা বলছি তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে সরকার, বিএনপি, জামাত সবারই ভীষণ মাথা ব্যথা। আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি এবং জামাত তাদের কৌশল নির্ধারণ করছে এবং কৌশল নির্ধারণটা করতে গিয়ে তারা নির্ভর করছে বেসিক্যালি আওয়ামী লীগের সমর্থনের উপর। তাদের ধারণা যে আওয়ামী লীগ যদি তাদের সমর্থন দেয় তাহলে তারা এই স্থানীয় সরকার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে, যেটা হয়েছিল গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে। সেই সন্ধ্যা রাতের নির্বাচনে অনেক আসনেই বিএনপি, আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট তাদের বাক্সে নিয়েছিল এবং তখন তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল অনেক প্রতিশ্রুতি তারা আর রাখেনি। সরকারের কাছে গত বৃহস্পতিবার একটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে, যে প্রতিবেদনটি প্রধানত আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সরকারের গোয়েন্দা বিভাগ ধারণা করছে যে ওই দিন সারা দেশে ব্যাপকভাবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো শোডাউন করবে এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জোট এবং এনসিপির সাথে একটা গন্ডগোল হতে পারে। পুলিশ নিজেও ভয় পাচ্ছে যে তারা যদি আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণ ক্ষুব্ধ হতে পারে। তো এই গোয়েন্দা প্রতিবেদনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং একটি আসনকে তারা উদাহরণস্বরূপ গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে, সেটি হলো লক্ষ্মীপুর ৩ আসন। লক্ষ্মীপুর উপজেলার 12টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভাকে নিয়ে এই লক্ষ্মীপুর ৩ আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বর্তমানে বিএনপির মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রাজনীতিতে অ্যানি নামেই তিনি পরিচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের রেজাউল করিম। মিস্টার অ্যানি পেয়েছিলেন ১,৩৫,৬১২টি ভোট এবং মিস্টার রেজাউল করিম পেয়েছিলেন ১,২২,৮০২টি ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ছিল মাত্র ১২,৮১০টি। লক্ষ্মীপুর সদরের যে উপজেলা, তার 12টি ইউনিয়নের কথা বললাম, সেখানে অন্তত 6টি ইউনিয়ন, যেমন ভবানীগঞ্জ, কুশাখালী, তেওয়ারীগঞ্জ, দিগলি, মান্দারি,
চরসাই, এই 6টি হলো আওয়ামী লীগের দুর্গ। তার মানে এই যে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে জিতেছেন, এখানে আওয়ামী লীগের ভোটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তো তারা এখন চেষ্টা করছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তারা আওয়ামী সমর্থকদের ভোটটা তাদের পক্ষে নিতে চায়, এবং এর জন্য তারা ইতিমধ্যেই বেশ কিছু অফার আওয়ামী লীগকে দিয়েছে। জামাত বলছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হামলা হচ্ছে এগুলো বন্ধ করে দিবে, সামাজিক কার্যক্রম চালাতে দিবে, তাদের সকল রকমের সহযোগিতা করবে, নির্বিঘ্নে ব্যবসা করতে দিবে। বিএনপিও একই কথা বলছে, প্লাস বিএনপি বলছে তাদের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করবে, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে জামাত এখনো হার্ড লাইনে থাকলেও বিএনপি মনে করে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে রাজনীতির মাঠে আলটিমেটলি বিএনপি উপকৃত হবে। আওয়ামী লীগের কাছে ইতিমধ্যেই 6 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার, ইতিমধ্যে আপনারা সেটা জানেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দফা হলো যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, কিন্তু তার বিনিময়ে কথা দিতে হবে যে আওয়ামী লীগ 5 বছর বিএনপিকে কোনো রকমের ডিস্টার্ব করবে না, বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলবে না। এরকম 6 দফা আওয়ামী লীগের পক্ষ থেকে খুব স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো শর্ত মেনে তারা কোনো ডিলে যেতে রাজি নয়। তারা তাদের শক্তিতেই রাজনীতিতে ফিরে আসবে, তাদের উপরে যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার হয়ে যাবে জনগণের চাপের মুখে এবং সময়ের সাথে সাথে। আওয়ামী লীগ এই যে কোন রকমের আপোষ নামায় সই করতে রাজি হচ্ছে না, এর অন্যতম কারণ হলো যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। তাদের অনেকের সাথেই কথা বলে এটা বোঝা গেছে যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা এখন আর হামলা মামলা নির্যাতন জেল জুলুম এগুলো কোনো কিছুরই পরোয়া করছে না, এবং আপনারা দেখছেন এমনকি আজকেও বাংলাদেশের অনেকগুলো জেলায় মশাল মিছিল বলেন, এমনি মিছিল বলেন, মোটরসাইকেল মিছিল বলেন, এগুলো হচ্ছে কিন্তু। এবং আমি একটি উদাহরণ দিব, আছে কুষ্টিয়া শহরে আপনাদের আমি ভিডিও, গণবিস্ফোরণের ক্ষেত্র তৈরি হচ্ছে। স্বভাবতই আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, এগুলোকে তারা মোটেও তোয়াক্কা করছে না, এবং তারা আরো দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। যে কারণে আজকে অনেকেই বলছেন প্রকাশ্য আওয়ামী লীগের চাইতে নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিবিহীন বাংলাদেশে রাজনীতি নামের যা কিছু হচ্ছে, প্রায় সবকিছুতেই কতগুলো রং তামাশা শুরু হয়েছে, যা কিনা রাজনীতিবিদদের যে ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা, তাদের সম্পর্কে মানুষের সম্মান মর্যাদা এবং যেটিকে বলা হয় সম্ভ্রম, এই সম্ভ্রমের যে বোধ, এটি নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো রাজনীতি হলো এরকম একটা কর্ম কাজ যেখানে চারিদিক থেকে যত বেশি প্রেসার থাকবে, যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি এখানে উৎকর্ষতা সৌকর্যতা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের যে কোয়ালিটি, গ্রহণযোগ্যতা, মানুষের কাছে তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণ বাড়বে। আপনি ধরুন আমাদের যে আবহমান বাংলায় আমরা ছোটকালে কি দেখেছি যে খুব বেশি আমাদেরকে খুব ইনফ্লুয়েন্স করতো বা প্রভাবিত করতো, তার মধ্যে ধরুন হাডুডু খেলা। একবার একটু স্মরণ করে দেখুন, ঘোড়া দৌড়,
তারপর ঘোড়াদৌড়ের পরে যেটা ছিল ষাঁড়ের লড়াই, এরপরে নৌকা বাইচ, আর সাংস্কৃতিক অঙ্গনে যেটি হতো সেটি হলো বিচার গান। জারি গানও ভালো লাগতো, কিন্তু জারি গানের চাইতে বিচার গানটাতে আসলে বেশি ভালো লাগতো। তারপর বিচার গানের পরে জারি, সারি, বিচার গান। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়ালে নেন, যে আসলে আমাদের আবহমান বাংলার যে আমাদের চরিত্র, সেই চরিত্রটা হলো শক্তি এবং সামর্থ্যবানরা প্রতিযোগিতা করবে, উপযুক্ত লোকের সঙ্গে প্রতিযোগিতা হবে, এবং সেই প্রতিযোগিতা না হলে সেখানে কখনই উত্তম কোনো খেলা বা বিনোদন তৈরি হয় না। যেমন ধরুন, জারি গানের দর্শক রয়েছে, কিন্তু বিচার গানের দর্শক আলাদা। সেখানে শরীয়তি বয়াতি, মারেফতি বয়াতি, তর্ক হয়, বিতর্ক হয়। সে কি এক অপূর্ব, মানে সেই শৈশবে যারা এই দৃশ্য দেখেছেন, জীবনে তারা সেই যত বড় চলচ্চিত্রই দেখুন না কেন, যেমন ধরুন দ্য লাইট হাউস, সাউন্ড অফ মিউজিক, দ্য বাইসাইকেল থিপ, এই সকল সিনেমার মতো কালোজয়ী সিনেমা, কিংবা ধরুন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এইগুলো যারা দেখেছেন এবং এগুলোকে মনে করেন যে ওয়ার্ল্ড হেরিটেজ, সারা পৃথিবীর সর্বকালের সেরা সম্পদ, সে মানুষটি যখন তার সেই শৈশবের জারি, সারি, নৌকা বাইচ, হাডুডু খেলা, এই খেলাগুলোর যে বীরত্ব, কৌশল এবং তার সঙ্গে সঙ্গে লাঠি খেলা, এই স্মৃতি আর এই স্মৃতির যে সুখময়তা, এটা কোনো অবস্থাতেই অন্য জায়গায় নেওয়া যাবে না। সেই দিক থেকে যদি ধরেন যে বাঙালি যে মন মানসিকতা, তারা প্রতিযোগিতা চায়, খুব একটা হই হই রই রই চায়, চারিদিকে একটা রব চায়, উত্তেজনা চায়, সাসপেন্স চায়। আপনি বাংলা সিনেমাগুলো যেগুলো খুব হিটেড সিনেমা, 80-এর দশকে যেমন বারুদ সিনেমা, সোহেল রানার খুব বিখ্যাত একটি সিনেমা, নায়ক সোহেল রানার। তো এই জিনিসগুলো যে আপনি দেখেন, 16 বার, 17 বার, 20 বার মানুষ এই সিনেমাগুলো দেখেছে। এর কারণ হলো এখানে সাসপেন্স ছিল, প্রতিযোগিতা ছিল, ভীষণ রকম মানে মারদাঙ্গা ছিল, এবং সেটা যেন তেন আজকের তুফানের মতো মারদাঙ্গা না, সেটার মধ্যে একটা কাহিনী ছিল, এবং সেই কাহিনীর কারণেই বাঙালি আজকে এই পর্যায়ে। তো সেই দিক থেকে যদি আপনি দেখেন, আবহমান বাংলার যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী রাজনীতির যে পরিবেশ আমরা শৈশব থেকে দেখে এসেছি, সেটা নেই। আওয়ামী লীগবিহীন রাজনীতি মনে হচ্ছে অনেকটা ভাড়ামি। বিএনপির প্রতিযোগী না থাকার কারণে তাদের মধ্যে যে ধরনের একটা রিল্যাক্স ভাব চলে আসছে, যে ধরনের তুচ্ছ এবং তাচ্ছিল্য ভাব চলে আসছে, পরিস্থিতি খুব দ্রুত এমন একটা জায়গাতে যাবে যখন বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেরা মারামারি করবে। জামাতের আমির এবং যাকে বলা হয় জনাব নাহিদ ইসলাম, তারা দুজন পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছেন, এবং তারা বলেছেন যে আমাদেরকে খুব শক্তিশালী বা কি যেন শক্ত বা গরম বিরোধী দল ভাববেন না, আমরা খুব নরম প্রকৃতির মানুষ। আসলেই তো তারা নরম, কিন্তু বাংলাদেশ এরকম নরম প্রকৃতির জিনিস চায় না। গোকরা সাপের সঙ্গে আপনারা কি কোনোদিন ধোড়া সাপের খেলা দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিংবা দাঁড়ার সাপের সঙ্গে গোকরা সাপের কখন আপনারা খেলা দেখার জন্য গ্রাম্য বাজারে দাঁড়িয়েছেন? নেভার। মানুষ আকৃতিতে অজগর সাপ দেখতে সাধারণত বাড়িতে বাড়িতে অজগর সাপ দেখাতো, আর বাজারে, পথে ঘাটে, মাঠে শত শত মানুষ দাঁড়িয়ে গোখরা সাপের খেলা দেখতো, যারা ফনা তুলতে পারে, ফোঁস আওয়াজ করতে পারে, সবল মারতে পারে, এবং একটা সাপের খেলা দেখতো না, 2, 3, 4 কালনাগিনী,
খইয়া গোখরা, পদ্ম গোখরা এবং যে যত মানে এই সাপগুলোর মধ্যে বিভিন্ন আকার আকৃতি ছিল, এগুলো দেখতাম এবং আমরা শিহরিত উঠতাম। তো সেখানে যদি সাপের সামনে একটা ব্যাঙ ছেড়ে দেওয়া হয়, সাপের সামনে যদি একটা গোকরা সাপ দিয়ে দেওয়া হয়, একটা কেঁচো ছেড়ে দেওয়া হয় এবং বলে যে খেলো এবং বাচ্চারা তালিয়া বাজাও, একটা খুব কালনাগিনী বা ধরেন একেবারে খইয়া গোকরা, পদ্ম গোকরা, তার সামনে খুব নরম সরম একটা কেঁচো, আপনি সেই খেলা কি দেখবেন? বাঘের সঙ্গে আপনি খরগোশের কোনো খেলা আপনার মজা লাগবে বলেন তো? কখনো মজা লাগবে না। তো সেই দিক থেকে রাজনীতির অঙ্গনে যা কিছু হচ্ছে, সেই সরকার এবং বিরোধী দলের মধ্যে এভাবে কোনো কিছুই ঘটছে না যেটা রাজনীতির উৎকর্ষতা তৈরি করবে, রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে। ফলে এখানে যে সকল অন্য সময় উল্লেখ করা হতো না, সে সকল বিষয় সামনে চলে এসছে। যেমন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীরা কথা বলেছেন, বিএনপির এখন যিনি একেবারে হর্তাকর্তা, ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয় তাকে, তিনি বলেছেন যে দুষ্ট লোকেরা বলে, মানে জামাতকে উদ্দেশ্য করে তিনি অনেকটা কাব্যিক ঢঙে, অনেকটা যাকে বলা হয় সিনেম্যাটিক মোডে, অনেকটা একেবারে যাকে বলা হয় সেই ভারতীয় সিনেমার যে উত্তম কুমার, সে উত্তম কুমার যেভাবে বা ছবি বিশ্বাস যেভাবে ডায়লগ বলে, ঠিক সেইভাবে দুষ্ট লোকেরা বলে পার্লামেন্টে তিনি এ কথা বলে জামাতকে কটাক্ষ করার চেষ্টা করেছেন। তো দুষ্ট লোকরা যে কথা বলবে, দুষ্ট লোকের কথা কেন ভদ্রলোকের কানে আসবে? দিস ইজ দ্য ওয়ান থিং। সেকেন্ড থিং হলো, দুষ্ট লোকের যে দুষ্ট কথাগুলো আছে সেগুলো কখনো ভদ্রলোক মুখ দিয়ে উচ্চারণ করেন না। তৃতীয়ত, দুষ্ট লোকের কোনো মিষ্ট কথা কখনোই কোনো ভদ্রলোক সেটিকে নিজের কাজের কথার বা অন্য কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করেন না। তো কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী যে দুষ্ট লোকেরা বলে, এই দুষ্ট লোকদেরকে তিনি যতই পৃথক করতে চান না কেন, এই দুষ্ট লোকের সমস্ত দুষ্টুমি, বদমাশি, আচার আচরণ, চাল চলন নিঃসন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমোহিত করেছে এবং তিনি মনে করছেন যে আমরা যেটা পারছি না, ভদ্রলোকেরা যেটা পারছি না, দুষ্ট লোকেরা সেই জিনিসগুলো করে ফেলেছে। কাজেই এই জাতির অর্থে পরিচালিত মহান সংসদে তিনি সম্মানিত বিরোধী দল বা বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে কটাক্ষ করার জন্য রেফারেন্স হিসেবে কার্ল মার্কসের কথা নয়, রেফারেন্স হিসেবে উইনস্টন চার্চিলের কথা নয়, রেফারেন্স হিসেবে পার্লামেন্টারি ডেমোক্রেসির যারা জনক বিভিন্ন সময়টাতে ছিলেন দেশে এবং দেশের বাইরে, তাদের কারো কোনো রেফারেন্স গ্রহণ না করে তিনি দুষ্ট লোকদের যে ডায়ালগ, কথা, বক্তব্য, সেটাকে ফ্রন্টিয়ার লাইনে নিয়ে এসেছেন। কাজেই লক্ষণগুলো, রাজনীতির যে লক্ষণগুলো, এটি কতটা দুষ্টমির দিকে যাচ্ছে এটা সহজে আপনারা অনুমান করতে পারবেন। দুই নম্বরে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আমাদের দেশে এই প্রথম একটা পার্লামেন্ট গঠিত হয়েছে যেখানে মন্ত্রীরা অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলছে, অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে। এরকম কাণ্ড সিনেমাতে দেখা যায় না। আমাদের স্বাস্থ্য মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসাইন বকুল বহুদিন পর তিনি ক্ষমতায় এসেছেন, প্রায় 20 বছর পরে, এবং তার এখন যে বয়স, সেই বয়স অনুযায়ী 5 বছর পরে তার জীবনের সুযোগ আসবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কাজে তিনি তার হৃদয়, মন সব কিছু উজাড় করে দিয়ে
তার জীবনের যত রকম দুর্নাম বদনাম আছে সবগুলোকে মাটি চাপা দিয়ে তিনি ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো অথবা ফেরেশতার মতো অথবা অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখের মতো তিনি যে একজন সৎ ব্যক্তি, কোনো জেনা ব্যভিচার নারী প্রীতি তার জীবনে ছিল না, এবং এখন তো প্রশ্নই আসে না। কোনো অর্থলোভ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এসব কোনো কিছু তিনি একেবারে বুঝতেই পারেন না, এবং তিনি শপথ করেছেন যে তিনি এখন শিশুর মতো সরল কথা বলবেন, এবং সেইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এবং এইরকম সৎ মন্ত্রী যদি জনাব তারেক রহমান সাহেবের মন্ত্রী পরিষদে থাকে, আসমানের তারকারা এখানে নূর বিলাতে থাকবে। এরকম মন্ত্রীর কল্যাণে এরকম মন্ত্রী যদি থাকে, তাহলে শুধু তারেক রহমান সাহেব নন, তার প্রয়াত আম্মা, তার প্রয়াত বাবা, তারাও কবরে বসে এই মন্ত্রীর জন্য দোয়া করবেন যে এরকম একজন মন্ত্রী, তিনি তার সর্বস্ব দিয়ে আমার সন্তানের সাথে আছে, আমার সন্তানের পাশে, মানে তারেক রহমান সাহেবের পাশে থেকে দেশ জাতির সেবা করছে। এবং এই মন্ত্রীর কারণে বিএনপি সরকার খুব দ্রুত আসমানের একেবারে প্রথম আসমান ভেদ করে কোথায় যে চলে যাবে, উন্নতির চরম শিখরে বলা যায় না। কারণ হলো এই মন্ত্রী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। পাগল বলাটা কি ঠিক হলো? না, এই মন্ত্রী বিদ্যুতের গতিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, উল্কার গতিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। একের পর এক তিনি বিস্ময়কর ঘটনা ঘটছেন। প্রত্যেকটা জেলা অফিসে গিয়ে, হাসপাতালে গিয়ে তিনি, প্রাইভেট হোক কিংবা পাবলিক হোক, তিনি সেখানে নজিরবিহীন নজির তৈরি করছেন। তার ভয়ে সিভিল সার্জন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ থর থর করে কাঁপে। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাইভেট এবং রেপুটেড প্রাইভেট এন্টাইটিস হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল দুটো তিনি এটা বন্ধ করে দিয়েছেন। তারপর তিনি বিরুদ্ধে বলেছেন, এটা বন্ধ করে দেওয়ার পর তার মালিকরা, বাংলাদেশের যাকে বলা হয় শীর্ষ ধনী পরিবার, তারা কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ। এই মন্ত্রী, আপনি চিন্তা করেন, কোটি কোটি টাকা তিনি সেগুলো গ্রহণ করতে পারতেন, হয়তো 100 কোটি টাকা নিতে পারতেন, তিনি সেটা নেননি, বরং জাতির সামনে সেটা উন্মোচন করে দিয়েছেন যে প্রাইভেট হসপিটালগুলো এত খারাপ, এর মালিকরা এত খারাপ যে তারা একদিকে রুগী মেরে ফেলে, অন্যদিকে নিজেদের কুকর্মকে ঢাকার জন্য মন্ত্রীর দরবারে টাকা নিয়ে আসে। তো কাজেই এই যে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, এই কথার দুটো ক্রিমিনাল অফেন্স আছে। ফৌজদারি অপরাধ, কাউকে ঘুষ দেওয়া, এটা একটা বা সাধা প্ররোচিত করা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এর জন্য এটা হাইকোর্ট বা যে কোনো আদালত সুমোটো রুল করতে পারে। মন্ত্রী মহোদয় নিজেও এইভাবে মামলা করতে পারেন। আপনাদের মনে আছে যে বিগত বিএনপি জমানাতে 2001 থেকে 2006 যখন দেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছিল, তখন আরেকজন ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন। তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর। সবাইকে আপনারা তাকে লুকিং ফর শত্রুজ বলে ঠাট্টা মস্করা করেন। তো সেই ভদ্রলোক কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল। তার অফিসে কে বা কারা গিয়েছিল তাকে ঘুষ দেওয়ার জন্য, তিনি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছিলেন এবং পুলিশের হাতে সোপর্দ করেছিলেন। ক্যান ইউ ইমাজিন? হয়তো এই সুকর্মের ফলে
এবং এই যে একটা ভালো কাজ তিনি করেছেন, এই ভালো কাজের ফলে দেখুন তিনি প্রায় ফাঁসির মঞ্চে উঠে যাচ্ছিলেন, সেখান থেকে আল্লাহ তাকে ফিরিয়ে এনেছে। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার বিরুদ্ধে যে বদনামগুলো হয়েছে, আপনি দেখেন তো তার হাঁটা চলা, তার হাতের তসবি, তার টুপি দেখে কেউ কি বলবে বসুন্ধরা গ্রুপের ছেলের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন? এই বদনাম যারা করবে আল্লাহর গজব নাজিল হবে তাদের প্রতি। এইরকম একজন ফেরেশতা, আগের জামানায় এরকম একজন ফেরেশতা ছিলেন, আবার এখন এই যে নতুন একজন স্বাস্থ্যমন্ত্রী আসছেন। এইবারে আরেকটি চমৎকার এই সরকারের সফলতা আছে, সেটি হলো সরকার মীর বংশ থেকে একজন যাকে বলা হয় মন্ত্রী নিয়োগ দিয়েছেন। যদিও তিনি প্রতিমন্ত্রী, কিন্তু বলা হয়ে থাকে তিনি বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। আগের জামানাতে যেমন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন, কিন্তু তিনি কোনো মন্ত্রী ছিলেন না। আর এই আমলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই মীর বংশের সন্তান জনাব মীর শাহে আলম। তো তার নামও কিন্তু এই সময়টাতে আসছে। তার মাশাআল্লাহ চেহারা ছিল সত্যিকার অর্থে মীর বংশ। আমরা তো জানি যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে সত্যিকার অর্থে অ্যাবরজিন 4টি বংশকে বলা হয় যে এরা হলো ব্লু ব্লাড। সেটা হলো মোগল, পাঠান, সৈয়দ আর মীর বংশ, এই 4টি বংশ। তো বাংলাদেশে আসলে মুঘলরাও নেই, পাঠানরাই মুঘল, এবং মুঘলরা তো বলতে গেলে ভ্যানিশ হয়ে গেছে। পাঠানরা আছে পাকিস্তানে, বাংলাদেশে কিছু সৈয়দ আছে, কিন্তু এখানে 2 নম্বর সৈয়দ বেশি। সৈয়দ ছিল না, কিন্তু বলে আমরা সৈয়দ। আর মীর আছে, কিন্তু ওই যে মীর আছে, কিন্তু মীর জাফরের কারণে বারবার শুধু মীর নামটা আসলে অনেকে ব্যবহার করতেছেন না, যদিও এটা একটা আভিজাত্যের লক্ষণ। এক মীর জাফর, তারপরে ও অবশ্য মীর মদন আছে, মীর মদন কিন্তু ভালো ছিলেন। তো মীর জাফর, তার ছেলে মিরন, মীর মিরন, এদের কারণে মীর শব্দটি বাংলাদেশে প্রচলিত না, কিন্তু তারপরেও এটা বেশ উচ্চ বংশীয়। এরকম মীর বংশের একজন মানুষ জনাব তারেক রহমান সাহেবের বন্ধু, অসাধারণ, দেখতে সুন্দর, এবং তাকে নিয়ে কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে পোশাক পরছেন, তিনি যে হাঁটাচলা করছেন, তিনি যেভাবে হাসছেন, কাজ করছেন, দ্য স্টাইল অফ ওয়ার্কিং, এটাও সরকারকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, তারেক রহমান সাহেবকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, মানে আকাশের একেবারে ধ্রুব দ্বারা বানিয়ে ফেলবে। এই সমস্ত লোকজন, অর্থাৎ রাজা টোডরমল, বীরবল, মোল্লা দো পেয়াজা, আবুল ফজল, ফৈজি, মানুসিংহ, এই সমস্ত মহামানব যেভাবে সম্রাট আকবরকে তার যে মাকাম, রাজনীতির যে মাকাম, সে মাকামে পৌঁছে দিয়েছিল, তদ্রূপ এখন এই যে দুষ্ট লোকদেরকে নিয়ে যিনি কথা বলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রীর মতো ফেরেশতা, আর মীর বংশের মতো উচ্চ বংশীয়, অভিজাত বংশীয়, উচ্চ বংশীয়, মানে উচ্চ বংশীয় বলতে ওই যে আগে একটা উচ্চ বংশীয় কথা বলে এক গরু ব্যবসায়ী, সে কি হলো, তার জীবনটা শেষ হয়ে গেলো, সেই উচ্চ বংশ না। ইটস রিয়েলি দ্য ব্লু ব্লাড লাইন, মীর বংশের যে মানুষ, তাদের যে সম্মিলিত কর্মের সঙ্গে অন্যান্য কর্ম, শুভকর্ম যোগ হলে নিঃসন্দেহে সরকার মানে এমন একটা উচ্চতা উঠে যাবে, যে উচ্চতা থেকে আসলে সরকার স্পর্শ করা যাবে না, দূর থেকে দেখতে হবে, যেভাবে আমরা ধ্রুবতারা দেখি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।